TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে তাকে আমরা খুব কম পাই TV9 বাংলা স্টুডিওতে, পেলে আমরা খুব খুশি হই। আমার সঙ্গে জিৎ, অ্যাকচুয়ালি সুপারস্টার জিৎ। কিন্তু আমি প্রথমে তোমায় যেটা জিজ্ঞেস করতে চাই, এই যে নামের আগে সুপারস্টার বা মেগাস্টার, এগুলো সম্পর্কে তোমার ধারণা কি? এগুলো থাকার কথা নাকি নয়? না, আমি এটাকে সিরিয়াসলি নিই না, বাট থাকলে কোনো অসুবিধা নেই। আর এইটুকুই বলতে পারি। সিরিয়াসলি কোনটাকে নাও? এই যে তোমার প্রতি দর্শকের বিপুল একটা ভালোবাসা, এবং আমরা দেখতে পাই যে ফ্যান ফলোয়িংটা হিউজ। একটা গড়িয়াহাটের মোড়ে তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে 1 মিনিট আমি কথা বলতে পারবো না। প্রফেশনালি আমি শিল্পী সত্তাটাকে বেশি এনজয় করি, পার্সোনালি মানুষ সত্তাটাকে বেশি এনজয় করি। তো আমার কাছে ওই স্টার সুপারস্টার, তুমি জানো কি জানো না আমি জানি না, আমার বাড়িতে বা আমার অফিসে যেখানে আমি বসি, আর আমার বাড়িতে গোটা বাড়িতেই অ্যাক্টর, হিরো, শিল্পী, স্টার, সুপারস্টার, হোয়াট এভার আর্টিস্ট, তার একটাও ছবি নেই। কিন্তু আমার বাড়িতে যে কটা ছবি আছে সব হচ্ছে পার্সোনাল ফ্যামিলি পিকচার্স। তো এই জন্য বাড়িতে ঢুকে যাওয়ার পরে তো আরও বেশি ওই স্টার ট্যাগটাকে কোথায় ছুড়ে দেওয়া হয়, আর্টিস্ট, অ্যাক্টর, সব ট্যাগগুলোকে ছুড়ে ফেলে দেওয়া হয়। আর তোমার অফিসে আছে মোটিভেশনাল কোটস। রাইট, মানে আমার সামনে একটা বিবেকানন্দর ছবি আছে এবং একটা ভগবদ্গীতা আছে, আর কিছু নেই অফিসে। আর সিম্পল কয়েকটা জিনিস আছে। তুমি যখন কোনো বাংলা ছবি নিয়ে আসো, একটা ছবির থেকে আরেকটা ছবিতে বিরতি থাকে, যেটা আমরা অনেকে মনে করি খুব ভালো, কারণ মনে হয় আবার জিতের ছবি কবে আসবে তারপরে তুমি আসো। মনে হয় যে এই বিরতিটা ভালো, মানুষের মধ্যে কৌতূহল তৈরি করে। তো এবারও তোমার একটা বিরতি আছে বাংলা ছবি যদি আমি ধরি, 2024-এর পরে 2026। এই ছবিটা খুব অন্যরকম এবং তোমার লুকগুলো খুব অন্যরকম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নামটা বেশ বড়। এই স্ক্রিপ্টটা যখন তুমি চুজ করলে, কি ভেবে সিদ্ধান্ত নিলে যে পথিকৃতের সাথেও ছবিটা করব আর এই রকম চ্যালেঞ্জিং একটা ছবি করব? প্রথম জিনিস হচ্ছে যে এই বিরতি আমি কোনোদিনই চাই না। আমি চাই যে বছরে 2 বা 3টে সিনেমা আসুক, ওকে। আর আমিও চাই যে হ্যাঁ, বিরতিটা হলে 2 মাসে 3 মাসের বিরতি ঠিক আছে, বাট 2 বছর 3 বছরের বিরতি নয়, অফকোর্স, ওকে। আর এই ছবিটা দেখো, অনন্তলাল সিংহকে নিয়ে গল্প আমাকে 2-1জন বলার চেষ্টা করেছিল, 2-1জন আমাকে অল্প হলেও কিছু না কিছু শুনিয়েছিল, অনন্তলাল সিংহকে নিয়ে একটা গল্প হলে ভালো হয়, তোমার উপরে মানাবে। কিন্তু কেউ পুরোপুরি একটা স্ক্রিন প্লে ডায়লগস ওই শেপে শোনায়নি। পথিকৃৎ একদিন আমাকে বলে যে আমাকে 1 ঘন্টা একটু সময় দাও, আমি তোমাকে একটা কিছু শোনাতে চাইছি। তার আগেও 2-3টে জিনিস শুনিয়েছিল, সেগুলো ঠিক মনের মতন হচ্ছিল না। তো এটাতেও আমি সময় দিতে চাইছিলাম না, বাট ও মানে অনেক অনুরোধ যখন করলো তখন ওর সাথে বসলাম, থ্যাঙ্কফুলি বসলাম। বসার পরে যখন শুনতে শুরু করলাম তখন আমার মনে হলো যে কি দারুণভাবে গল্পটা লেখা, এবং গল্পর মধ্যে যেইভাবে অনন্ত সিংহ ইভলভ করে উঠছে, আমি প্রেমে পড়ে গেলাম। আমি জানি না সে বিপ্লবী, আমি জানি না সে ডাকাত, সে কি, সেটা মানুষই বিচার করবে যখন সিনেমা হলে সিনেমা রিলিজ করবে। বাট আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, আর প্রেমে পড়ে যাওয়ার মতন চরিত্র মনে হয়েছিল, তাই আমি এই চরিত্রটা বেছে নিলাম। অ্যান্ড থ্যাঙ্কফুলি আমার জীবনে অনন্তলাল এসছে বা এই বিপ্লবী ডাকাত এসছে। এই সিনেমার টাইটেলটা নিয়েও আমি প্রথমের দিকে বলেছিলাম যে এটার নাম অনন্ত সিংহ হতে পারে ডিরেক্টলি, বা সিংহ হতে পারে, তাহলে আমার মনে হয় মাস কানেক্টটা বেশি পাওয়া যাবে, আর ছোট নাম হলে মানুষ তাড়াতাড়ি বলতেও পারে। এই ফিল্মের ক্ষেত্রে আমি প্রথমের দিকে তো কতবার শুনেছি যে কেউ বলে কি, কেউ বলে কি যেন, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এরকম করে অনেকবার বলেছে। তো আমি মনে হচ্ছিল, এই ভয়টাই ছিল যে এই নামটা অত তাড়াতাড়ি মানুষের মুখে বসবে কিনা। বাট এখন বাই দ্য টাইম আমরা রিলিজের কাছাকাছি চলে এসেছি, তখন শুধু নামটাই বসছে না, তার সাথে সাথে একটা কোয়েশ্চেনও তৈরি হয়ে যাচ্ছে যে সে আসলে কী ছিল। আর আমি হ্যাপি দ্যাট এই কোয়েশ্চেনটা তৈরি হয়েছে, মানুষের মনের মধ্যে এই ইনকিউজিটিভনেসটা এসছে যে সে কী ছিল। অ্যান্ড সেটা এখন 14 তারিখে যখন ফিল্ম রিলিজ করবে তখন মানুষ জানতে পারবে, দেখবে, তারাই বিচার করবে। তুমি মানেই তো কোয়েল মল্লিকের সাথে রোম্যান্স হবে, না হলে শুভশ্রী গাঙ্গুলির সাথে রোম্যান্স হবে, নাহলে অন্য কারুর সাথে, সেই একটা জায়গা থাকে। তো সেইটার থেকে এই যে তুমি অন্য ধরনের একটা কিছু করলে, সেটা কোনো সতর্ক সিদ্ধান্ত ছিল না? না, আমার ম্যাটেরিয়ালটা গাট ফিল দিয়েই সিলেক্ট করা হয়, যে কোনো, আমার ক্ষেত্রে তো তাই, যে আমার যে কোনো গল্প শুনে যদি মনে হয় যে হ্যাঁ এই গল্পটা ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে, কিছু একটা আছে যেটা আমার মনে দাগ কাটছে, তো আমি তখনই সেই গাট ফিলের সাথে বিশ্বাস রাখি যে মানুষের মনেও দাগ কাটবে। আর এই ধরনের ম্যাটেরিয়াল আমার মনে হয় যে খুব সহজে মানুষের কাছে আসে না,
আই এম হ্যাপি এক্সাইটেড দ্যাট এই ধরনের ফিল্ম আমার কাছে এসছে এবং একজন মানুষ যার জীবনযাত্রার এতগুলো শেডস, ওকে, সে এতই কালারফুল লাইফ, তার লাইফের মধ্যে এত উতার চড়াও, আপস অ্যান্ড ডাউনস, সে কত রকমের ভূমিকা পালন করেছে, সে বই লিখেছে, সে সিনেমা তৈরি করেছে, সে ব্যবসা করেছে, তারপর সে বিপ্লবও করেছে আর ডাকাতিও করেছে, আরও অনেক কিছু করেছে। তো সেই সমস্ত জিনিসগুলোকে ক্যাপচার করা হয়েছে এই ফিল্মের মধ্যে। আর পারফরমেন্সের জায়গা তো আছেই আছে। আমার মনে হয়েছে যে আমার জীবনের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্সের মধ্যে এটা ছিল, ইফ নট দি মোস্ট চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স। অ্যান্ড পারফরমেন্সেরও স্কোপ, অপরচুনিটি প্রচুর ছিল। থ্যাঙ্কফুলি আই ওয়াজ সো হ্যাপি দ্যাট, হ্যাঁ, জেনারেলি কী হয় যে মানুষ, একজন শিল্পী কী নিয়ে বাঁচে, আর্টিস্ট, অ্যাক্টর, তার ইচ্ছে থাকে যে আমি কি করে নতুন নতুন চরিত্র প্লে করার সুযোগ পাবো। জেনারেলি অ্যাক্টারদের প্রফেশনের মজার ব্যাপারটা হচ্ছে তারা একটা লাইফ টাইমের মধ্যে অনেকগুলো লাইফ প্লে করতে পারে। এখানে একটা ফিল্মের মধ্যে আমি 9খানা ডিফারেন্ট শেডস পাচ্ছিলাম, জাস্ট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স পয়েন্ট অফ ভিউ দিয়ে। আর তাছাড়া ইন্টারনালি মেন্টাল কী কী স্পেস আছে সেগুলো তো আরও ফিল্ম দেখলে বুঝতে পারবে। তো তখন 9ABCDও বেরিয়ে আসবে। সো ইট হ্যাজ মেনি শেডস অ্যান্ড ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই যে উত্থান পতনের কথাটা তুমি বললে, আজকে যখন তোমার দিকে আমরা তাকাই তখন তো মনে হয় জিতের শুধুই উত্থান, মানে পতনের জায়গাগুলো আর খুঁজে পাওয়া যায় না। তো তোমাকে, তোমার পতনগুলো আজকেও ভাবায় কিনা, বা কোন ইনসিডেন্টগুলো সবচেয়ে মনে পড়ে বেশি? নো, আপস অ্যান্ড ডাউনস থাকেই থাকে, হিটস অ্যান্ড ফ্লপস লাইফের পার্ট থাকে। অ্যান্ড যখন তুমি একটা পথে চলো, রাস্তায় একটা জীবনযাত্রায় যখন বেরো, তখন সেই যাত্রার মধ্যে তুমি রাস্তার মধ্যে বাম্পার্স পাবে, পটহোলস পাবে, কাঁকড় পাবে, পাথর পাবে, সব পাবে। সেগুলো তোমাকে তেমনভাবেই নিতে হবে যেমনভাবে তুমি বাগান, ফুল, ভালো ভালো জিনিসকে দিচ্ছ। তো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট বোথ দ্য গুডস অ্যান্ড দ্য ব্যাডস ওয়েন ইউ আর হ্যাভিং আ জার্নি। তো তাতে আমার মনে হয় এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। উত্থানই হচ্ছে শুধু সেটা তোমার পয়েন্ট অফ ভিউ। আমার দৃষ্টি থেকে যদি জিজ্ঞেস করো, প্রায় রোজই উত্থান আর মানে আপস অ্যান্ড ডাউনস থাকে, উত্থান আর পতন থাকে। টলিউডে আমরা যেসব নায়কদেরকে দেখি তারা যেরকমভাবে কাজ সাজান, বা যেসব অভিনেতা অভিনেত্রীদের দেখি যেভাবে কাজ সাজান, তার থেকে তোমার কাজ সাজানোটা অনেকটা আলাদা এবং তোমার একদম সিগনেচার আছে সেটার। তুমি আমাকে বলো যে সামগ্রিকভাবে এই যে টলিউড, আমরা এখন অনেক সময় আলোচনা করি যে বাংলা ছবি অত ভালো করছে না সামগ্রিকভাবে, বা ব্যবসার দিক থেকে অত ভালো করছে না সামগ্রিকভাবে, এইটা নিয়ে তুমি কতটা ভাবো, বা তোমার পার্সপেক্টিভটা কি? প্রথম যেটা বললে যে আলাদা করে আমার ছবি দাঁড়িয়ে যায়, তুমি দেখতে পারো অ্যাটলিস্ট সেই চোখ দিয়ে। আমিও চেষ্টা করি, বিকজ আমি শুধু এখানে টাকা কামাতে আসিনি, আমি একটা লেগাসি ক্রিয়েট করার জন্য এসেছি। হ্যাঁ, জিৎ এই ধরনের কাজ করে গেছে, আর আগামী দিনে তার সেই কাজটাকে যদি কেউ কন্টিনিউ করতে পারে, নট নেসেসারি ফ্রম মাই ফিল্মস, ফ্রম আউটসাইড অলসো, ইফ সামবডি ক্যান কন্টিনিউ দ্যাট লেগাসি, আই উড বি হ্যাপি। অ্যান্ড বাকি সেকেন্ডটা যেটা তুমি বলছো যে, দেখো, বাংলা সিনেমায় অনেক ট্যালেন্টস আছে, বাংলা সিনেমার একটা লেগেসি আছে। সেই লেগেসিটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সেনা, তরুণ মজুমদার, এই ধরনের ফিল্ম মেকার্সদের লেগেসি আছে, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, এই ধরনের অ্যাক্টার্সদের লেগেসি আছে। সেইটাকে বিশ্বের গ্লোবালি একটা তারা ইমপ্রেশন ফেলেছে, স্পেশালি সত্যজিৎ রায়। তো যার ফলে এখানে ট্যালেন্টসের অভাব নেই, জাস্ট হয়তো আমরা ঠিক মতন সেটাকে মানুষের ভিজিবিলিটিতে আনতে পারিনি, ঠিক মতন হয়তো মার্কেটিং করতে পারিনি, ঠিক মতন হয়তো ডিস্ট্রিবিউশন করতে পারিনি, কোনো না কোনো জায়গায় হয়তো আমরা ম্যাটেরিয়ালটাও রাইট দিতে পারিনি। এটাও হয়েছে যে হ্যাঁ, সেটা আমাদের ফেলিয়ার অ্যাজ মেকার্স, যে আমরা হয়তো কিছুটা সময়ের জন্য ঠিকঠাক ম্যাটেরিয়াল দিতে পারিনি। বাট তার মানে এই নয় যে আমাদের এখানে ট্যালেন্ট নয়। আর একটা কারণ আছে যে বাংলা সিনেমার যে এই কিছুটা হলেও গ্রোথ আটকে আছে, একটু সুইং করে গেছে, তার পেছনে শুধু আমাদের ইন্টারনালি দোষ দিয়ে লাভ নেই। এক্সটার্নাল যদি দোষটা দেওয়া হয়, বা যদি কারেকশনের জায়গা যদি খোঁজা, দোষ কাউকে দিয়ে লাভ নেই, কারেকশনের জায়গা যদি খোঁজা হয়, তাহলে আমার মনে হয় আমাদের
2012-13 পর থেকে আমি পার্সোনালি ফিল করেছি যে হ্যাঁ আস্তে আস্তে টার্বুলেন্ট হতে থাকছে জিনিসগুলো। তো তার কিছুটা কারণ হচ্ছে যে কিভাবে রাজ্যের সরকার রাজ্যকে চালনা করছে, সঞ্চালনা করছে। তো আমরা তো সকলেই দেখেছি যে লাস্ট 10-12 বছরের মধ্যে বাংলার অনেকগুলো জায়গায় ইন্ডাস্ট্রিজ দিক থেকে হোক, ডেভেলপমেন্টের দিক থেকে হোক, এমপ্লয়মেন্টের দিক থেকে হোক, এডুকেশনের দিক থেকে হোক, সিকিউরিটি, হেলথ, সব ডিপার্টমেন্টসেই কোনো না কোনোভাবে ক্র্যাক দেখেছি আমরা। ওকে, আনফর্চুনেট ব্যাপার। তো সেই জিনিসগুলো আমরা দেখেছি, যার ফলে ওভারঅল রাজ্যের উন্নতি কোনো না কোনো জায়গায় আটকে গেছিলো। তারা একটু আমরা অবউন্নতির দিকে যাচ্ছিলাম, একটু বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব, বাংলার মান সম্মান সব কিছুই কোনো না কোনো জায়গায় একটু ডেন্ট হয়েছিল। তো সেটার এফেক্ট এখানেও এসে, সিনেমার জন্যও এসছে, বিকজ অল ডিপেন্ড করে একে অপরের উপরে না। যদি রাজ্যের অবস্থা ভালো থাকে, মানুষের পকেটে মনের মধ্যে আনন্দ আর পকেটে টাকা যদি থাকে, তাহলে তারা এন্টারটেনমেন্টের পেছনেও খরচা করবে। আর যদি না থাকে তাহলে কোনো ডিপার্টমেন্টেই খরচা করবে না। এন্টারটেনমেন্ট তো অনেক পরে আসে, তাই না? রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, তারপরে এন্টারটেনমেন্ট, ইফ নট সামথিং এলস। কারণ তোমার ছবির জন্যই আমরা যে ম্যাডনেস দেখেছি, সাথীর সময় দেখেছি, পরে বহু ছবিতে দেখেছি বসের যে ম্যাডনেস, মানে সেইটা কিন্তু আমি গত 3 বছরে বা 4 বছরে খুব বেশিবার যে সেটা আবার ঘুরে এসছে, এটা হয়তো আমরা ম্যাটেরিয়াল ঠিকঠাক দিতে পারিনি, এটাও হতে পারে। তুমি আমায় বলো যে এই যে তুমি কথাটা বললে, একটা পুরনো রাজ্য সরকারেরও কিছু স্ট্র্যাটেজির কথা তুমি বললে, এই যে টলিউডের এতজনকে আমরা দেখেছি রাজনীতির সাথে একদম সরাসরি যোগাযোগ, সেটাকে তোমার কি মনে হয়েছে, ঠিক হয়েছে এতে না ভুল হয়েছে? না, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কেন অন্যের ব্যাপারে কে কি করছে না করছে আমি বলতে যাবো, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বাট আমার মনে হয় যে অ্যাক্টিং প্রফেশনের সাথে জুড়ে থাকলে এটার মধ্যে যদি নিষ্ঠার সাথে কাজ করা যেতে পারে, ইট ইজ এ ভেরি গিভিং প্রফেশন। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর আদার অপশনস। বাট যদি দেখো যে হ্যাঁ দিস ইজ নট গুড এনাফ, তখন তুমি ভাবতে পারো, বাট ওয়াই অনলি পলিটিক্স, দেয়ার আর সো মেনি আদার থিংস টু ডু। এখন এবার নতুন রাজ্য সরকার গঠন হলো, যখন তুমি শপথ গ্রহণের অনুষ্ঠানে গেলে, তোমার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যাটা, আমাকে নেমন্তন্ন করা হয়েছিল, আমি গিয়েছিলাম। আর ঠিক এমনইভাবে নেমন্তন্ন করা হয়েছিল 2011-তে যখন মমতা ব্যানার্জি শপথ নিচ্ছিলেন, তখনও গেছিলাম। তো জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া একটু বেশি জিনিসগুলোকে সার্কুলেট করে দেয়, তখন হয়তো এতটা সার্কুলেটেড হতো না। বাট আর মানুষের মেমোরিতেও হয়তো নেই, মানুষ হয়তো ভুলে গেছে যে হ্যাঁ তখন গেছিল। এটাও ঠিক কিছু বছর পরে এটাও মানুষ ভুলে যাবে যে হ্যাঁ এই সময় গেছিলাম। হয়তো সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো তার প্রেজেন্সটা কিছু বেশি দিনের জন্য থাকবে, এইটুকুই যা। বাট আমার স্টান্সের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। আমাদের রাজ্যে একটা নতুন সরকার তৈরি হচ্ছে, আর এটা একটা ঐতিহাসিক দিন। এটা তো খুব ফ্রিকোয়েন্টলি হয় না, তার আগেরটা 34 বছর পরে হয়েছিল, পরেরটা 15 বছর পর। এরপর এটা দেখা যাক কতদিন কন্টিনিউ করে। এটা যদি এভরি 5 ইয়ার্স হতে থাকে, তাহলে হয়তো আমাদের অতটা ফ্রিকোয়েন্টলি যাওয়া হবে না। বাট এত বড় বড় গ্যাপের সাথে হয়, একটা ঐতিহাসিক দিন হিসেবেই থেকে যায় ওটা। আর সেখানে নেমন্তন্ন পেলে যেতে ভালোই লাগে। এটাকে যারা এইভাবে কনক্লুড করছে যে জিৎ একজন বিজেপি সমর্থক, তাদেরকে তুমি কি বলতে চাও? না, আমি যে সরকার আমাদের রাজ্যকে বা দেশকে ঠিকঠাকভাবে চালাবে, আমি তাকেই সমর্থন করব। আর যদি লুপহোলস থাকে, যদি ক্র্যাকস থাকে, তাহলে প্রয়োজনে বলবো। এই কিছুদিন আগে যখন যন্তর মন্তরে ঝামেলাটা হলো আর কি, এই কেওয়াসটা হলো পুরো, সেখানেও আমি একটা স্টেটমেন্ট রেখেইছিলাম। তো সেটা হয়তো আপাত দৃষ্টিতে মনেই হতে পারে যে বিজেপির পক্ষে যাচ্ছে না, বাট দেশের পক্ষে তো ছিল। অ্যান্ড বিজেপি ওটাকে যেইভাবে বা সরকার যেইভাবে হ্যান্ডেল করেছে, আই থট ইট ওয়াজ এ নাইস ওয়ে টু হ্যান্ডেল। তুমি তো জেনজিদের নিয়ে ঘর করছো প্রত্যেক দিন, কি মনে হয় ওদের পার্সপেক্টিভ গুলো কি রকম? আমার দারুণ লাগে, তাদের ভীষণ ক্ল্যারিটি আছে জিনিসগুলো নিয়ে, তারা ভেরি সেলফ অ্যাওয়্যার, সেলফ কনফিডেন্ট, সেলফ বিলিভ করে। তো এই সমস্ত জিনিসগুলো আমার ভালো লাগে। আমাদের কোনো অসুবিধা হয় না তাদের সাথে অ্যালাইন্ড হয়ে সিঙ্ক ইন হতে, আমার অসুবিধা হয় না। আমরা জানি কিছু কিছু জায়গায় আমরা গ্যাপ থেকে যায়, ওদের ভাষার সাথে হয়তো আমরা সবকিছু বুঝতে পারছি না, বাট কোপ আপ করার চেষ্টা করি। এইটা আমাকে একটু বলো যে তোমার মেয়ের থেকে তুমি এখন এইসব জেনজি ল্যাঙ্গুয়েজ শিখছো কিনা, বা ওর সাথে তোমার ডিসকাশনটা কি কি নিয়ে? অনেক রকমের ডিসকাশন হয় আমার সাথে। আমার মেয়ের গল্প করতে আমার খুব ভালো লাগে। শুধু আমার মেয়ে নয়, আমার বাড়িতে বাচ্চারা যারা আছে সকলের সাথেই বসে আমরা, রোববার দিন তো আমাদের একটা ইনভেরিয়েবলি আড্ডা হয়, যেখানে সবাই মিলে আমরা মিলিত হয়ে গপ্পসপ্প করি। আর বাচ্চাদের কাছ থেকেও অনেক কিছু শোনা যায়, আমার মেয়ে আর আমার ভাইপো সকলের কাছ থেকেই। অ্যান্ড খুব ভালো লাগে ওদের পৃথিবীর সাথে জুড়তে পারলে। ওদের একটা আলাদা পৃথিবী আছে,
ওকে, তাদের একটা নিজস্ব প্রিভেসিও আছে, তাদের একটা নিজস্ব জগৎ আছে। তো সেই জগতে মাঝে মাঝে যখন আমাদের একটু রাউন্ড করায় ওরা, দারুণভাবে ভালো লাগে। আর মেয়ের সাথে আমার মানে উই মেক শিওর যদি সময় নাও থাকে রাত্রিরে বিফোর উই গো টু স্লিপ কিছুক্ষণের জন্য গপ্প হয়। অ্যান্ড তার মধ্যে ভেরিয়েন্টস অফ টপিকস থাকে। উই মোস্টলি মানে এমন অনেক কথাবার্তা হয় যেখানে থটসগুলো এক্সচেঞ্জ হয়, যেখানে একে অপরের কাছ থেকে রোজ কিছু না কিছু শেখা হয়, রোজ। সো দ্যাটস সাচ আ বিউটিফুল থিং। অ্যান্ড শিখলে যে কোনো জিনিস যে কোনো দিনে কিছু না কিছু শিখলে মনে হয় যে হ্যাঁ আজকে একটু দিনটা অ্যাকমপ্লিশড হলো আর কি, প্রপারলি ক্লোজ হলো দিনটা। তো দ্যাটস ইট। তোমার মেয়ে যেহেতু একটু বড় আর ছেলে তার থেকে ছোট, তো আমাকে একটু বলো দুজনের সাথে ইকুয়েশনটা কিভাবে একটু আলাদা? ছোটটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ির বাকি 5টা বাচ্চার থেকে সব থেকে ছোট। আর বাকি দুষ্টু? ধুরন্ধর, ওকে, হ্যাঁ হি ইজ ধুরন্ধর। হ্যাঁ। আর এইটুকুই বলতে পারি, ওই 5টা বাচ্চা একা ওরা মিলে, ওরা অনেক সবাই মিলে আমরা এখন যখন পেছনে ঘুরে তাকাই তখন মনে ওরা অনেকটা শান্ত ছিল, হ্যাঁ। অনেক শান্ত প্রকৃতির মানুষ। আর এ হচ্ছে কমপ্লিট একদম মানে বলে না পাঁচও কি কাসার এক সাথ নিকাল রা ওরকম আছে। বাট হি অ্যাডস অন লট অফ এনার্জি টু হোম, টু দ্য এন্টায়ার ফ্যামিলি। মানে ওর সাথে সময় কাটাতে সকলেরই ভালো লাগে এবং ও বাড়িতে সকলের নাম জানে এবং সকলের ফোনস কোথায় আছে, সকলের জিনিসপত্র কোথায় কোথায় আছে, তাদের কোন কোন জিনিস কার কী আছে না আছে সেই সমস্ত জিনিস জানে। প্রত্যেকটা ফ্লোরের মধ্যে বাড়ির কোন পকেটসগুলোতে চকলেটস রাখা আছে সেগুলো ও জানে। সো ভেরি ইন্টারেস্টিং। ইয়া, এটা খুব ভালো। হ্যাঁ। তোমার মেয়ে কি বললো এই ট্রেলারটা দেখে? খুব তুমি ভালো। নিশ্চয়ই ও দেখো ট্রেলার দেখে এবং আলাদা আলাদা লুকস দেখে, ডিফারেন্ট লুকস দেখে সেটা নিয়েও ভীষণ কথা হচ্ছিল। এক একদিন আমি ওদেরকে দেখাতাম যে দেখো আজকে এই লুক ছিল, আজকে এই লুক ছিল। তখন যেগুলো চিনতে অসুবিধা হতো আর কি, মানে ওয়ান গোতে চিনতে পারিনি, ও আচ্ছা ওকে লাইক দ্যাটস টেকেন আ ব্যাক কাইন্ড লিটল সারপ্রাইজ, তো ওগুলোও হতো। অ্যান্ড ট্রেলার দেখেছিল, মিউজিক লঞ্চ, ট্রেলার লঞ্চ হলো তখনও জিজ্ঞেস করলো হাউ ওয়াজ ইট অ্যান্ড অল দ্যাট। সো কথা হয়, বাট ভেরিয়েন্টস অফ জিনিস নিয়েও কথা হয়, নট লিমিটেড টু সিনেমা। এই যে নতুন প্রজন্ম, তাদেরকে তো এখন আমরা বলি যে অনেক বেশি তারা ইনস্টাগ্রামে সময় কাটায় বা ফোনের মধ্যে তারা অনেক বেশি সময় কাটায়। তোমার যে প্রোফাইলটা আমি দেখি সেখানে শুধু কাজেরই পোস্ট আসে, যেটার থেকে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা করে তুমি কিছু ক্রিয়েট করো না, তোমার কাজ তুমি সেখানে শেয়ার করো। প্রথম থেকেই ব্যাপারটা এরমভাবেই রাখা রয়েছে। সেইটা আমাকে বলো, এই যে অভিনেতা অভিনেত্রীরা এত বেশি সারাক্ষণ সবসময় সোশ্যাল মিডিয়াতে আসছে, তারা কন্টেন্ট ক্রিয়েটরদের মতো বিহেভ করছে, এইটা করা উচিত কি উচিত না? তুমি কিরমভাবে ভাবো? না, আমি জানি না, আমার মনে হয় যে কন্টেন্ট এলে ভালোই লাগে, দর্শকদের ভালো লাগে। এটা আমার লেজিনেস বলো যে আমি একের সময় করে উঠতে পারি না, বাট করলে ক্ষতি কিছু নেই। বাট অ্যাগেন ইউ হ্যাভ টু নো অ্যান্ড লার্ন ওয়্যার টু ড্র দ্য লাইন। আমি হয়তো একটু বেশি কম করি, আরও বেশি করলে ভালোই হয়। এই যে জিৎ একজন স্টার এবং তাকে খুব অল্প পাওয়া যায়, ওই অল্প পাওয়ার মধ্যে বেশি করে পাওয়া, এই দর্শনটার থেকে করো বলে আমার ধারণা। বলছো এরকম ভাবেই থাকবো তাহলে? বলছো একদম, এটাই তো, লেস ইজ মোর। আচ্ছা ওকে, দেন আইল কিপ দ্যাট ইন মাইন্ড। হ্যাঁ, তো সেই আমি তো ভাবছিলাম একটু চেঞ্জ করে দিই, একটু মাঝে মাঝে একটু মনে হয় স্টান্সটা চেঞ্জ করি, একটু বেশি বেশি করে কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, কি অভিষেক, এরকমই তো কথা হচ্ছিল, কোথায় গেল অভিষেক? এটা নিয়ে আমাদের এখানে একটা ভোট করতে হবে আর কি, যারা আছে তাদের সাথে, যে তারা কি বলছে। কিন্তু আমি বলছি লেস ইজ মোর। আচ্ছা, অল্প পাওয়া যায় বলেই তো অনেক বেশি পেতে ইচ্ছা করে। আমি তোমার প্রোফাইলটা সেই পার্সপেক্টিভ থেকে দেখি। ওকে, সো আইল কিপ দ্যাট ইন মাইন্ড। ইয়া, আচ্ছা, কোয়েলের সঙ্গে তোমার কবে ছবি হবে? অ্যাগেন ইট অল ডিপেন্ডস ওয়েন উই গেট আ রাইট স্ক্রিপ্ট। আর তখনকার দিনে না আমরা রিমেক অনেক বেশি করতাম। হ্যাঁ, তো রিমেকের জন্য লেখালেখির ঝামেলা কম থাকতো। আমরা একটা আইডিয়া দেখলাম, একটা সাবজেক্ট দেখলাম, বাজারে 40-50খানা অপশানস আছে, তার মধ্যে কোনটা ভালো লাগছে নিয়ে শ্যুট করে ফেলো, ট্রান্সলেট করো বাংলায় এবং শ্যুট করে ফেলো, সব রেফারেন্সেসগুলো রেডি থাকতো। এখন সেটা হয় না, এখন স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করতে হয়। সো ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং টু গেট আ রাইট ফিল্ম। ওইটাই আর কি। সে যে কোনো, আমার সাথে কোয়েলের হোক আর আমার সাথে যে কারুরির জন্য সিনেমা হয়, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এতগুলো কাজ করে মনে হয়েছে যে কোয়েলের সাথে তোমার জুটিটা বেস্ট? আমি বেস্ট বলবো না, দর্শক যেটাকে বেস্ট বলবে সেটাই বেস্ট। আমার কাছে আমরা অনেকগুলো সিনেমা একসাথে করেছি,
আমরা সুযোগ পেয়েছি একে অপরের সাথে অনেক বেশি সিনেমা করার, প্রায় 12-13টার মতন সিনেমা করেছি। তো যার ফলে কি হয়েছে, আমাদের ওইভাবেই জুটি হিসাবেই বেশি পেয়েছে মানুষ, তাই জন্য মানুষ একটু অভ্যেসের মধ্যেও হয়তো লুপের মধ্যে পড়ে গেছে। বাট অ্যাগেন দ্যাটস নো প্রবলেম এন্ড দ্যাটস এ গুড থিং, যে একটা জুটি যদি মানুষের পছন্দ হয়, সো দ্যাটস এ ভেরি গুড থিং, নট আ প্রবলেম ইন দ্যাট। তোমরা তো এমনি ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। হ্যাঁ। কোয়েল যখন রাজনীতিতে এলো অল্প সময়ের জন্য, তোমার ভাবনাটা কি ছিল? বলেছিলে ফোন করে কিছু? না, আমার সাথে আনফর্চুনেটলি বলো বা কোইন্সিডেন্টলি বলো, তারপর থেকে কোয়েলের সাথে কথা হয়নি। প্রায় 2-3 মাস আমার সাথে কোয়েলের কথা হয়নি এখন ফোনে, বাট আদারওয়াইজ কথা হলে নিশ্চয়ই ওকে কিছু না কিছু বলতাম। এটা কিন্তু আমরা ভাবতে চাই না, আমরা ভাবতে চাই হচ্ছে জিৎ আর কোয়েলের কোনো একটা সময় কথা হয়, ওরা সব সময় কথা বলে, এরকম একটা হ্যাঁ, আমাদের প্রায়ই কথা হয়, ভাবনা আমাদের মধ্যে প্রায়ই কথা হয়, ডেফিনেটলি আছে। এবার তুমি বলো যে সামগ্রিকভাবে তুমি যেহেতু হিন্দিতেও কাজ করলে, এখন তোমার কাজ বাছা নিয়ে তুমি কি ভাবো? আরো বেশি বলিউডে কাজ করতে চাও নাকি বেশি বাংলা ছবি করতে চাও? সেই আমি ভাবনাটা কাজ কি? করতে চাই, আর বাংলা আমার প্রায়োরিটিতে সবসময় টপে থাকবে। কারণ আমি আজকে অভিনেতা জিৎ হিসেবে যে এস্টাবলিশমেন্টটা পেয়েছি, সেটা বাংলার জন্যই পেয়েছি, বাংলার মানুষের জন্য পেয়েছি। তাই আমার কৃতজ্ঞতা বলো, গ্রেটফুলনেস বলো, আমার সব কিছু প্রায়োরিটিতে বাংলাই থাকবে সবসময়। আমার জন্মভূমিও বাংলা, তো তাই। বাট অ্যাগেন আমি কাজ করতে চাই, সেটা বাংলায় হোক আর হিন্দিতে হোক। আই ওয়ান্ট টু ডু মোর অ্যান্ড মোর ওয়ার্ক। ইট ইজ জাস্ট দ্যাট ডেস্টিনিতে যেটা আছে সেটা আমার কাছে ঠিক পৌঁছে যাবে, অ্যান্ড আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট। একটা ছবি যখন হিট হয় তুমি কিরমভাবে রিয়াক্ট করো, আর যদি ফ্লপ হয় তাহলেও খুব দুঃখ হয় কিনা, সত্যি সেভাবে রিয়াক্ট দুটোর করো ক্ষেত্রে কিনা? উইথ টাইম আমি চেষ্টা করি। অনেক বছর আগেই আমি শুনে এসেছিলাম যে কোনো দিন সাকসেসকে মাথায় নিও না, ফেলিয়ারকে হৃদয়ে নিও না। সো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। সো আমি ট্রাই করি সেইভাবেই কন্ডাক্ট করা জিনিসগুলোকে, অ্যান্ড কখনো কখনো হয়তো কোন মাত্রায় পৌঁছতে পারছি সেটা জানি না, বাট দুটোকেই আমি সমানভাবে রাখার চেষ্টা করি। দ্যাট শুড নট চেঞ্জ মাই পয়েন্ট অফ ভিউ টুয়ার্ডস লাইফ অর টুয়ার্ডস পিপল। অ্যাজ আ হিউম্যান বিং আমাকে বলো, এই যে একটা লম্বা জার্নি হলো, এতগুলো বছর ইন্ডাস্ট্রিতেও হলো, অ্যাজ আ পার্সন তুমি কিভাবে চেঞ্জ করেছো? যখন তুমি একদম শুরুতে এসছিলে তখন কিরকম ছিলে, আর এখন এত পরিণত হয়ে গেছো, নিজের চেঞ্জটা নিজে কিভাবে দেখো? এটা তো দুম করে সাথী করেছিলাম, আর 24-25 বছর পরে দুম করে আমি করলাম অনন্ত সিংহর, আমি চেঞ্জ হয়ে গেলাম, এটা এইভাবে হয় না। প্রতি 6 মাস, প্রতি 1 বছর, প্রতি 1.5 বছর, প্রতি 2 বছর অন্তর অন্তর, খুব যদি সিম্পল রাখা হয় প্রতি 2 থেকে 3 বছর অন্তর অন্তর চারিদিকে জিনিসগুলো ইভলভ হতে থাকে। ওকে, সেটা টোটাল ইকোসিস্টেম, টোটাল সমাজ। তো ওই চেঞ্জগুলোকে অ্যাডাপ্ট করতে পারলেই তুমি কন্টিনিউ করতে পারবে, মানুষের সাথে রেলেভেন্ট থাকতে পারবে। আর সেগুলো যদি না করতে পারো তাহলে তুমি পিছিয়ে পড়বে, রেলেভেন্ট থাকবে না। আর তো আমি চেষ্টা করে আসি যে হ্যাঁ, সময়ের সাথে সাথে নিজেকে ভেতর থেকে হোক বাইরে থেকে হোক কীভাবে যেই সময়ের সাথে অ্যাডাপ্ট করে করে কী করে এগোনো যেতে পারে সেটাই চেষ্টা করি। আমরা এখন এটা নিয়ে খুব আলোচনা করি যে ধরো তোমার ছবির সঙ্গেও দুটো হিন্দি ছবি রিলিজ করছে, অনেক সময় এটা আমাদের একটা অভিযোগ আসে সামগ্রিকভাবে যে বাংলা ছবি তুলনায় কম শো পায়। তুমিও সেরকম কিছু ফিল করো কি? না, সো ফার সো গুড। আমার মনে হয় না যে এবারে রিলিজ নিয়ে কোনো সমস্যা থাকবে। রিলিজ ভালোই হবে আশা করি, এবং সো ফার এভরিথিং লুকস গুড। সামগ্রিকভাবেও তোমার এরকম কোনো অভিযোগ নেই যে আমরা মাঝে মাঝেই শুনি যে বাংলা ছবিকে আরো বেশি জায়গা ছাড়া উচিত বা আরো বেশি প্রাইম টাইমে শো দেওয়া উচিত? পাস্টে কি হয়েছে না হয়েছে আপাতত সেটা নিয়ে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের এক্সপেকটেশনস মানুষের থাকে। বাট এখন যদি আমরা বলি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে, আমার তো সব কিছু ঠিকঠাকই লাগছে। মনে হচ্ছে যে উইল হ্যাভ আ গুড রিলিজ। আর যখন বাংলায় 3টে 4টে 5টা ছবির লড়াই চলে, ধরো দুর্গাপুজোর সময় বা ডিসেম্বর, এরকম সময়ের মধ্যে দিয়ে তুমি তো গেছো, সেটা নিয়ে কি না, মনে 3টে 4টে হয়? সিনেমার মধ্যে এখন যদি লড়াই চলে সেই পরিস্থিতিতে নামিনি। মানে পুজোতেই বেশিরভাগ সময় সেটা হয় যে 4টে সিনেমা বা 3টে সিনেমা এরকম হয়। তো লেটস সি, পুজোয় যেদিন রিলিজ হবে সেদিন এই সিচুয়েশন যখন আসবে তখন তোমাকে বলবো যে কী ফেস করতে হলো। আচ্ছা, তুমি আমায় বলো যে টলিউডে তোমার কোনো বন্ধু আছে কিনা? অনেকেই আছেন, অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, এবং বন্ধুত্বর না ডেফিনেশনটা আলাদা আলাদা হয়। বাট আই হ্যাভ গুড রিলেশন উইথ মেনি অফ দেম।
টলিউডের মধ্যে আমরা দেখি যে অনেক সময় অনেক পার্টি হচ্ছে, বিভিন্ন লোক কাছাকাছি আসছে, আমরাও সেরকম পার্টিতে থাকি, আড্ডা দিই, গল্প করি, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে দেখি যে কাজের ক্ষেত্রে আসলে যে ইউনিটিটা দরকার, বা একজনের ছবি আরেকজন প্রমোট করা মানে শুধু একটা টুইট করে দিলাম ওই ব্যাপারটা নয়, মানে রিয়েলি ফিল করা যে ওর ছবিটা ভালো হোক, সেই ইউনিটিটার অভাবটা আমি ঠিক রিলিজের সময়গুলোতে দেখতে পাই। সেই ইউনিটিটা দরকার আছে। ইন্ডাস্ট্রির সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে এখন যে আমরা অনেক হয়েছে শুধু নিজের স্বার্থের কথা ভেবেছি, এবার সবাই মিলে এক হয়ে যদি ইন্ডাস্ট্রির স্বার্থের কথা ভাবি, তাহলে এই প্রশ্নগুলো বন্ধ হয়ে যাবে যে ইন্ডাস্ট্রি আগের মতন আর ভালো চলছে না, এই প্রশ্নগুলো বন্ধ হয়ে যাবে। আমরা সবাই মিলে একসাথে যদি আসি, আমি একটু আগেও বললাম আমাদের এখানে ট্যালেন্টস প্রচুর আছে, বাট আমরা যদি সেটাকে একটা পজিটিভ ডিরেকশনে চ্যানেলাইজ করি প্রত্যেকটা জিনিসকে, এবং কনস্ট্রাকটিভ ওয়েতে কী করে এগোনো যেতে পারে, সেই ডিসকাশনসগুলো, সেই মনোভাবটা যদি রাখা হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি গ্রো করবে, এবং আবার সব কিছু মানে ফ্রম কন্টেন্ট টু বিজনেস সব কিছু ইমপ্রুভ করতে শুরু করবে। আর সেটা হচ্ছে কালচার, লাইক আমাদের কালচারটাই হচ্ছে যে আমরা কি করে একে অপরকে ছোট করব, সেই জিনিস থেকে সরে আসতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কি করে একে অপরকে লিফট করব। এটা তো আমি ফ্যানদের মধ্যেও দেখি যে জিৎ ভার্সেস দেব আমি সবসময় একটা দেখতে থাকি, এবং কিছু সময় ব্যাপারটা এমন জায়গায় চলে যায় যে তার মধ্যে একটা অশালীন জায়গা চলে আসে, হয়তো এমন ভাষার প্রয়োগ যেটা অশালীন। কিন্তু আমার যদি রিসার্চ ভুল না হয়ে থাকে, আমি তো জানি দেবের সাথে তোমার মাঝে মাঝে ফোনে কথা হয়, রাতের দিকেও ফোনে কথা হয়, তো এই যে ব্যাপারটা, অথচ আমরা দেখছি একটা জিৎ ভার্সেস দেব, এইটা নিয়ে তোমার পার্সপেক্টিভটা কি? আমার পার্সপেক্টিভ হচ্ছে যে এটা নিয়ে মানে যদি প্রশ্ন থেকে আলোচনা, যদি আলোচনা বা সমালোচনা হোয়াট এভার, এই ডিসকাশনসগুলো যদি মানুষের মধ্যে মিডিয়া না রাখতে পারে, তাহলে মিডিয়ার এই ইন্টারভিউগুলো কমপ্লিট হবে না, সেটা জিতের সাথে হোক আর দেবের সাথে হোক। আর জিতের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি দেখো, তাহলে জিৎ যখন নতুন এসেছিলো তখন জিৎ আর প্রসেনজিতের কম্পেয়ার করা হতো, ওটাকে সেল করার চেষ্টা করেছিল মিডিয়া। তারপরে জিৎ অ্যান্ড মিঠুনদাকেও কিছুটা ফেজের জন্য সেল করার চেষ্টা করেছিল। তারপরে এখন জিৎ অ্যান্ড দেবকে নিয়ে চেষ্টা করা হচ্ছে। তো ইট ইজ এক্স্যাক্টলি লাইক আর্জেন্টিনা, ব্রাজিল, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, শাহরুখ, সালমান অ্যান্ড মেসি অ্যান্ড রোনাল্ডো, ওই ধরনেরই আছে। সো দ্যাট ইজ ইট ইজ ফুড ফর মিডিয়া। ফ্যান ক্লাবরা অনেকেই আছে যারা ভালো ছবি হলে তারা দেখতে যাবেই, সেটা জিতের হোক আর দেবে হোক। সে যদি দেবের ফ্যান হয় আর যদি জিতের সিনেমা, যদি কোনো ভালো সিনেমা থাকে, সে জিতের সিনেমাও দেখবে। তারা পয়সা খরচা করে এন্টারটেইন হতে চায়। ওকে, খুব রেয়ারলি এরকম থাকে যারা ব্লাইন্ড ফ্যান্স, তারা হয়তো অন্য কিছু দেখতেই চায় না, বুঝতেই চায় না। সো অ্যাগেন, যারা একদম ব্লাইন্ড আছে তাদেরকে মানে ঈশ্বরের কাছে প্রার্থনাই করতে পারি তারা যেন একটা ভালো ভিশন পায় দেখার জন্য, এইটুকুই। আদারওয়াইজ কি। তুমি একটু বলো দর্শকদের জন্য যে এই যে ছবিটা আমরা ট্রেলার দেখেছি যে বিশেষ করে যে টিমটা এই ছবিটা তৈরি করেছে, মানে তুমি থাকা অবস্থাতে টেকনিক্যাল দিকগুলো যে টিমটা সামলেছে, তারা তো সবাই নিজ নিজ ক্ষেত্রে খুবই গুণী। আমাকে বলো যে কি কি আশা রাখতে পারি এই ছবিটার থেকে? সব থেকে একটা জিনিস কমন কি আছে জানো, শান্তনু হোক, সোমনাথ হোক, সঞ্চিতা হোক, আর অল অ্যাক্টার্স বলো, সে টোটা হোক, আর ডিরেক্টর প্রতিকৃত, এরা সকলেই না একটা জিনিস কমন সবার মধ্যে ছিল যে সবাই গল্পটাকে ভীষণ পছন্দ করেছিলেন। গল্প সবারই ভীষণ ভালো লেগেছিল। তো যার ফলে কী হচ্ছে, সবাই খুব বিলিভ করে অনেস্টির সাথে কাজ করেছে। আদারওয়াইজ এক একটা সময় কি আমরা প্রজেক্ট হিসাবে দেখি যে এলাম, ঠিক আছে 10 দিন 15 দিন 1 মাস কাজ আছে, করে বেরিয়ে গেলাম। এটাতে সেইভাবে হয়নি। এই ফিল্মের ক্ষেত্রে হচ্ছে সবাই খুব ইনভলভ হয়ে কাজ করেছে, সবাই খুব সততার সাথে কাজ করেছে। তো সেটা ওই রিফ্লেকশনটা পাওয়া যাবে সিনেমা যখন দেখবে মানুষ হলে গিয়ে। আর প্রতিকৃতের ব্যাপারে অনেকেই আমাকে বলেছিল যে ওয়াই প্রতিকৃত। ওকে, এটা একটা অনেকের কিন্তু সত্যি প্রশ্ন, আমাকে অনেকেই বলেছিল। তো আমি তোমাকে প্রথমে একটা জিনিস বলতে চাই, শান্তনু মৈত্রকে যখন বলেছিলাম যে কোন হ্যাঁ ডিরেক্টর, আমাকে জিজ্ঞেস করেছিল। শান্তনুর সাথে আমার একটু সম্পর্ক আগে থেকেই ছিল। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন হ্যাঁ ডিরেক্টর, মানে আমি তখন ইন্ট্রোডিউস করলাম যে এরকম ব্যাপার আছে, ও সবার সাথেই কাজ করেছে, বড় বড় হিরোজ যারা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে সকলের সাথেই কাজ করেছে, মিঠুনদা, দেব, বুম্বাদা, সবার সাথেই কাজ করেছে। তো বললো যে আমি বললাম আনফর্চুনেটলি এখনও সাকসেস সেই অর্থে পাইনি। তখন শান্তনু একটাই লাইনে উত্তর দিল, ইসকা মতলব ভুক হ্যায়, খিদে আছে তার মানে।
তো আমি আমার তরফ থেকে যদি বলবো যে পুরো কাজ কমপ্লিট করার পরে যারা যারা মাথার মধ্যে সেই একটা প্রশ্নচিহ্ন নিয়ে বসে আছেন, একটা কোয়েশ্চেন নিয়ে বসে আছেন যে ওয়াই প্রতিকৃত অর প্রতিকৃত কেমন করবে, আমি এটাই বলবো যে এই ফিল্ম দেখার পরে প্রতিকৃত সবাইকে সারপ্রাইজ করবে, এটুকু বলতে পারি। আর এটা তো খুব ইন্টারেস্টিং, ধরো এই যে তুমি বললে যে এখনো অতটা সাকসেস পায়নি পারসেপশন অনুযায়ী, কিন্তু সে তোমার সাথে কাজ করার সুযোগ পাচ্ছে, এটাতে তো আমি বলবো যে তোমারও এই এগিয়ে আসাটা খুব ভালো, কারণ ওরা তো অনেক ইয়াং ডিরেক্টর। আমার কাছে ও যে ম্যাটেরিয়ালটা নিয়ে এসেছিল সেটাই তো প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের উপরে সবাই দাঁড়িয়ে আছি, আমিও দাঁড়িয়ে আছি, প্রতিকৃতও দাঁড়িয়ে আছে, শান্তনু মৈত্রও দাঁড়িয়ে আছে, এন্টায়ার কাস্ট ক্রু সবাই ওটার উপরে, মেকআপ আর্টিস্ট সবাই ওই একটা জিনিসের উপরে, একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে গল্প। তো সেই গল্পটাই আমাদের সকলের ভালো লেগেছে, অ্যান্ড সেই গল্পটাকে এক্সিকিউট, প্রতিকৃত কাজ জানে না এমনটা নয়, কাজ যদি না জানতো তাহলে মিঠুনদা থেকে, দেব থেকে শুরু করে, মুমাদা থেকে শুরু করে, বা অনেকেই যারা যারা কাজ করেছে তারা কাজ করতো না, বা প্রডিউসার্সরা ইনভেস্ট করতো না, কাজ জানে। একটা সময় কী হয়, সময় মানুষের আসে না যখন, ততক্ষণ কিছু হয় না, আর রাইট জিনিস যতক্ষণ আসে না, ইট ইজ অ্যাগেন টু ডু উইথ টাইম। সো রাইট টাইমে রাইট জিনিসগুলো হয়। সো পারহ্যাপস দিস ফিল্ম ইজ আ রাইট ফিল্ম ফর হিম, অ্যান্ড পারহ্যাপস এই সময়টা 2026-এর 14ই অগস্ট থেকে ওর সময়টাও ভালো হবে, তার সাথে সাথে আমাদের সবার। তুমি এর মাঝে একটা খুব ভালো একটা লাইন বললে, তাই জন্য আমি আরেকবার জিজ্ঞেস করতে চাই। অনেক সময় আমরা ছবিকে প্রজেক্ট হিসেবে ট্রিট করি, এটা সত্যি, এটা কিন্তু বাংলা ছবির দর্শকরাও অনেক সময় বলেন যে একটা কারখানায় যেন ছবি বানিয়ে দেওয়া হচ্ছে, এরকম করে ছবি কি অনেক বানানো হয়েছে? সেই কারণে হয়তো শিল্পী হিসেবে আমি কোনোদিন ওইভাবে নিই না, আমি শিল্পী হিসাবে কোনোদিন ওইভাবে নিইনি। আমার কাছে সিনেমা, আমার তার শেলফ লাইফটাকে আমি মাথায় রেখেই সিনেমায় কাজ করি। বাট শুধু অ্যাক্টারের সিরিয়াস হলে বা অ্যাক্টারের অনেস্ট হলে সিনেমাটা যে অনেস্ট প্রোডাক্ট বেরোবে, নট নেসেসারি। যারা যারা ইনভলভ আছে, বড় ইউনিট, বেশি বিগ প্রপোর্শন অফ পিপল, তাদের সকলকে বিলিভ করতে হবে, স্পেশালি এইচওডিস যারা যারা আছে, ডিরেক্টর হোক, ক্যামেরাম্যান হোক, বাকি অ্যাকশন যারা করছে, মেন যারা আছে, মিউজিক যে করছে সে আছে, যারা এইচওডিস আছে, তাদের আর্ট ডিপার্টমেন্ট হোক, এদেরকে বিলিভ করতে হবে। তাদের অনেস্টিটা যদি থাকে তাহলে কিন্তু প্রোডাক্টটা একটু অন্যরকম শেপ নিতে শুরু করে, বাট সবার ঊর্ধ্বে সময়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমার ছবির জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাইবো সব দর্শক দেখুক, আমরা তো ডেফিনেটলি দেখব। আর তুমি কথা দিয়ে যাও হচ্ছে কোয়েলের সাথে আরেকটা ছবি তুমি করবে, আর আরেকবার আমাদের স্টুডিওতে আসবে। নিশ্চয়ই, স্টুডিওতে তো আসবোই আবার, আর কোয়েলের সাথেও ছবি করব, বাট দুটোই সময় সাপেক্ষ এবং অপরচুনিটি সাপেক্ষ। যখনই অপরচুনিটি আসবে, রিজন আসবে, নিশ্চয়ই হবে। যেটা সিনেমা হোক, কোয়েলের সাথে গল্প এলেই হবে, আর এখানে যদি আসার কোনো সিচুয়েশন আসে নিশ্চয়ই আসবো।